নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। আজকে দুজন মানুষের কথা বলবো। একজন ভক্ত রাজর্ষি ভাগ্যচন্দ্র সিংহ, মণিপুরের রাজা ছিলেন, খুব বড় রাজা, খুব বড় রাজা, খুব প্রজাহিতৈষী রাজা, প্রজাদের খুব ভালোবাসা পাওয়া রাজা। তিনি বৈষ্ণব ছিলেন কিন্তু যুদ্ধবিদ্যায় খুব পারদর্শী ছিলেন। অর্থাৎ বৈষ্ণব হলেই যে ত্রিনাদপি সুনিচেন হতে হবে তার কোনো মানে নেই। তিনি যুদ্ধ করেছেন এবং তিনি এই যে মণিপুরের যে রাসলীলা, সেই রাসলীলার একজন অন্যতম প্রবক্তা। তার আজকে তিরোভাব মহোৎসব। আর জ্যোতিষ সম্রাট পণ্ডিত রমেশচন্দ্র ভট্টাচার্য, তার জন্মতিথি আজকে। এবারে বলি বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা। আজকে 18ই আশ্বিন 1431, ইংরেজি 5ই অক্টোবর 2024, শনিবার। আজ তৃতীয়া। সূর্যোদয়ের সময় ভোর 5:33, সূর্যাস্তের সময় বিকেল 5:19। নক্ষত্র স্বাতী। আজকে জন্মে তুলা রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে ক্ষত্রিয় বর্ণ, দেবগণ। রাত্রি 8:16 গতে রাক্ষসগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার সেই পুরনো নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে মহিষাসুর মর্দন বা মহিষাসুর মর্দিনী, যা কিছু বলুন না কেন, মহাভারতে আছে কার্তিকেয় মহিষাসুরকে বধ করেছিলেন। তার তেজ থেকে উৎপন্ন হয়েছিলেন মহিষাসুর বধের যে শক্তি। তো যাই হোক, সেই সমস্ত নিয়ে পণ্ডিতদের যে আলোচনা, সেই পণ্ডিতদের আলোচনা আমার মতন করে খানিকটা সোজা করে খানিকটা জল মিশিয়ে আপনাদের পরিবেশন করছি। তারপরে চলে যাব স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ এই পর্বে। স্বামী বিবেকানন্দ নন, তার শ্রেয় লাভের পথ প্রবন্ধটি শেষ করেছি। এবার স্বামী লোকেশ্বরানন্দ। প্রবন্ধের নাম ভালো হওয়া এবং ভালো করা। একেবারেই আমরা যারা গেরস্থ মানুষ, তাদের ভাবনা চিন্তার বলয়ের মধ্যে যে কথাগুলো, ভালো করা, ভালো হওয়া, এই নিয়ে স্বামী লোকেশ্বরানন্দজির লেখা। তারপরে কথামৃত থেকে পাঠ, আপনাদের চিঠিপত্র এবং শেষে না, বাইরে দূরে নয়, আজকে শনিবার, শনিবারের শেষ পর্যায়ে মহাপুরুষের কথা, শঙ্করাচার্যের কথা বলছিলাম আপনাদের প্রত্যেক শনিবার। সেই শঙ্করাচার্যের কথাই শোনাবো। তাহলে 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠানে শুরু হচ্ছে পুরাণ চিরন্তন, মহিষাসুর মর্দিনীর কথা। ফিরে এলাম 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুনছেন, মহিষাসুর মর্দিনীর কথা। আজকে এর আগের দিন যা বলছিলাম আপনাদের, তারপরে তার সূত্র ধরে আর একটা ব্যাপার একটু বলি। মার্কণ্ডেয়াদি পুরাণে শিবের সঙ্গে চণ্ডীর সম্পর্ক কিন্তু তেমন ঘনিষ্ঠ নয়, বরং শিবের তুলনায় বিষ্ণুর সঙ্গে চণ্ডীর সম্পর্ক অনেক বেশি ঘনিষ্ঠ। মার্কণ্ডেয় পুরাণে মধুকৈটভ বধ উপাখ্যান আপনারা জানেন আছে। সেখানে দেবী বিষ্ণুর যোগনিদ্রা, হ্যাঁ, বিষ্ণুর যোগনিদ্রা। তিনি প্রলয় পয়োধি জলে অনন্ত শয্যায় যোগনিদ্রায় মগ্ন হয়ে রয়েছেন বিষ্ণু। তার নাভি কমলের অবস্থিত যে ব্রহ্মা, তাকে ওই বিষ্ণু কর্ণের যে মল, বিষ্ণুর কানের যে ময়লা, সেখান থেকে বেরিয়ে এসেছিল মধু আর কৈটভ, এই দুই দানব। তাকে তারা আক্রমণ করল ব্রহ্মাকে। তখন ব্রহ্মা
বিষ্ণুর যোগনিদ্রাকে স্তবের দ্বারা প্রসন্ন করেছিলেন। তাহলে এই যোগনিদ্রা, তাকে স্তব করছেন ব্রহ্মা। কি বলছেন আমি বাংলা করে বলি। হরির জাগরণের নিমিত্ত হরিনেত্রবাসিনী যোগনিদ্রা, বিশ্বেশ্বরী জগদ্ধাত্রী স্থিতি সংহারকারিণী ভগবতী অতুলনীয়া তেজ সম্পন্না বিষ্ণুর নিদ্রাকে বিষ্ণুর হৃদয়স্থিত প্রভু স্তব করেছিলেন। তাহলে ব্রহ্মা তাকে স্তব করেছিলেন। ব্রহ্মার স্তবে তুষ্ট হয়ে যোগনিদ্রা বিষ্ণুর চোখ, মুখ, নাসিকা, বাহু, উদর আর বক্ষস্থল থেকে বেরিয়ে ব্রহ্মার দৃষ্টিগোচর হলেন। তাহলে ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? ব্যাপারটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে ব্রহ্মাকে তো আক্রমণ করতে এসেছে মধুকৈটব, তারা বেরিয়ে এসেছে বিষ্ণুর কানের ময়লা থেকে। ব্রহ্মা তিনি আছেন বিষ্ণুর একেবারে নাভিতে আছেন। এই ব্রহ্মা যোগনিদ্রাকে তুষ্ট করছেন এবং যোগনিদ্রা বিষ্ণুর, খেয়াল করে দেখুন, চোখ, মুখ, নাসিকা, বাহু, উদর, বক্ষস্থল, মানে পুরো বিষ্ণুর যে দেহটা, সেই বিষ্ণুর দেহটাই যোগনিদ্রার রূপ পেয়ে বাইরে বেরিয়ে এলো। মধুকৈটবকে বধ করবার যে গল্প বা আখ্যান, সেখানে দেবী হচ্ছেন বিষ্ণুর যোগনিদ্রা, আর শুম্ভ নিশুম্ভকে বধ করবার সময় তিনি হচ্ছেন বিষ্ণু মায়া। বিষ্ণু আছেন এখানে। সে ব্যাপারটি কি, সেই ব্যাপারটা বলবার জন্য ফিরে আসছি গানের পর। 92.7 বিগ এফএম এ শুনছেন শরণাগত, পুরাণ চিরন্তনে দেবী দুর্গার কথা, মহিষাসুর মর্দিনীর কথা, তার বিভিন্ন রূপ। বলছিলাম আপনাদের যে শুম্ভ নিশুম্ভ বধের সময় তিনি বিষ্ণু মায়া, বিষ্ণুর নামটা তার সঙ্গে জড়িত হয়ে আছে। কিন্তু শুম্ভ নিশুম্ভ বধের আগে দেবতারা হিমালয়ে গিয়ে দেবী বিষ্ণু মায়ার স্তব করেছিলেন। এই দেবী সর্বভূতে বিষ্ণু মায়া রূপে বিরাজিতা। ইয়া দেবী সর্বভূতেষু বিষ্ণু মায়েতি শব্দিতা, বিষ্ণু মা রূপে শব্দিতা তিনি। ব্রহ্মবৈবর্ত পুরাণে অম্বিকা, বৈষ্ণবী, গৌরী ও পার্বতী একই দেবতার নাম। দেবীর বৈষ্ণবী নামের হেতু প্রসঙ্গে ওই পুরাণে বলা হচ্ছে যে দেবী বিষ্ণু ভক্তা, বিষ্ণু রূপা, বিষ্ণুর শক্তি রূপিণী। সৃষ্টিকালে তিনি বিষ্ণুর দ্বারা সৃষ্ট হয়েছেন, সেই জন্য তিনি বৈষ্ণবী নামে প্রসিদ্ধা। মানে বিষ্ণুই তাকে তৈরি করেছেন। সেই দেবী বৈষ্ণবী, তিনি শুম্ভ নিশুম্ভকে বধ করেছিলেন। আর স্কন্দ পুরাণে দুর্গাসুর হন্ত্রী দেবী দুর্গা, তিনিও কিন্তু বিষ্ণুরূপিণী। সেখানে বলা হচ্ছে দেবী চণ্ডী নারায়ণী। বামন পুরাণে কাত্যায়নী ও নারায়ণী। নারায়ণী নারায়ণী সর্বজগৎ প্রতিষ্ঠাং কাত্যায়নী ঘোর মুখিং সুরূপাম। এই দেবী নন্দগোপগৃহে জাতা, যশোদা গর্ভ সম্ভবা যোগমায়া। কালিকা পুরাণেও দেবী যোগনিদ্রা মহামায়া। অর্থাৎ এই যে দেবীর যে রূপ, সেই রূপটা আমাদের যে নানান পুরাণের কথা বলছি আপনাদের, সেই সমস্ত পুরাণে বিষ্ণুর থেকে বেরিয়ে আসছে। তিনি বিষ্ণুরই রূপ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো পুরাণ চিরন্তন। এরপর গানের পর স্বামী লোকেশ্বরানন্দজির লেখা থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন আপনারা। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। স্বামী লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ করে শোনাচ্ছি। রচনার নাম ভালো হওয়া এবং ভালো করা।
যে মানুষ ভালো, সৎ ও চরিত্রবান তাকে ভালো হতেই হবে, কারণ তিনি নিশ্চিত মন্দ হওয়া তার পক্ষে অসম্ভব। কেউ যদি দৃশ্যমান বা অদৃশ্য কোনো শক্তির ভয়ে ভীত হয়ে ভালো হন, তাহলে বুঝতে হবে তার ভালোত্বটা স্বাভাবিক নয়। কোনো এক বিশেষ পরিস্থিতির চাপে পড়ে তিনি ভালো সাজতে বাধ্য হয়েছেন। অথবা এও হতে পারে কোনো পুরস্কার বা প্রতিদানের প্রত্যাশায়, যা অন্য উপায় পূর্ণ হওয়ার নয়, তিনি ভালো হয়েছেন। কিন্তু তার এই ভালো হওয়াটাও কৃত্রিম, যার পিছনে রয়েছে বিশেষ স্বার্থসিদ্ধির অভিসন্ধি। আমি ভালো এটা না দেখালে স্বার্থসিদ্ধি হবে না, তাই যেন ভালো হওয়া। কিন্তু একজন যথার্থ সৎ ব্যক্তির কোনো শাস্তির ভয় বা পুরস্কারের আকাঙ্ক্ষা নেই। তার প্রকৃতি এমন যে সৎ ও ভালো না হয়ে তিনি পারেন না। এই কোষ্ঠী পাথরে যদি আমরা যাচাই করি, তাহলে সমাজে যারা ভালো বলে পরিচিত তাদের কজন যথার্থই ভালো? সাধারণত কাজ দিয়েই আমরা কোনো মানুষের বিচার করি, কিন্তু এটি সব পরিস্থিতিতে বিচারের সঠিক মানদণ্ড কিনা সে বিষয়ে সন্দেহ আছে। কারণ কোনো বিশেষ মতলব নিয়েও কেউ ভালো কাজ করতে পারে, সেই দুরভিসন্ধি অন্যে ধরতে পারে না, হয়তো সে নিজেও জানে না তার আসল উদ্দেশ্য কি। আবার এও সম্ভব গোড়ায় সে অন্যের কল্যাণ করবে বলেই কাজে নেমেছিল, কিন্তু যতই দিন যেতে থাকলো ততই ব্যক্তিগত স্বার্থবোধ মাথা চাড়া দিয়ে উঠতে লাগলো। অবশেষে দেখা গেল সে যা কিছু করে তার একমাত্র উদ্দেশ্য নিজের স্বার্থ চরিতার্থ করা। আত্মস্বার্থের চাপে লোক দেখানো ভালো মানুষের পালিশ চলে যায় এবং তার আসল চেহারাটা বেরিয়ে পড়ে। স্বার্থসিদ্ধির যে প্রবৃত্তি এতদিন তার মনের কোণে লুকিয়ে ছিল, এখন যেন তা দুর্বার হয়ে ওঠে। তথাকথিত সমাজসেবকদের অধিকাংশের ক্ষেত্রেই একথা সত্য। এদের কেউ কেউ নির্লজ্জভাবে স্বার্থপর। যতটুকু ভালো কাজ তারা করেন তার একমাত্র উদ্দেশ্য তাদের প্রকৃত অভিপ্রায়টি ঢেকে রাখা। তাদের আসল লক্ষ্য ক্ষমতা লাভ, তা রাজনৈতিক ক্ষমতাই হোক বা অন্য আর কিছু হোক। সমাজ সেবাটা শুধু হলো একটা ফিকির। ওপর থেকে দেখতে যেমনই লাগুক, এদের উদ্দেশ্য সর্বাঙ্গীনভাবেই অসৎ। দৃষ্টান্ত স্বরূপ বলতে পারি, কোন কোন ব্যক্তি বা সংগঠনকে দেখা যায় পরহিতার্থে তারা টাকা ছড়াচ্ছেন, কিন্তু তাদের আসল উদ্দেশ্য হলো কোনো এক বিশেষ ধর্মমতকে জনপ্রিয় করা। এর থেকেও গর্হিত কাজ হলো দুস্থ মানুষকে সাহায্য দেওয়ার ছলে তাদের উপর বিশেষ রাজনৈতিক মতবাদ জোর করে চাপিয়ে দেওয়া। এই কাজকে কি সমর্থন করা চলে? কিন্তু এরকমই ঘটে এবং বহু জায়গায় এরকমই ঘটছে। প্রকৃতপক্ষে উদ্দেশ্যটি বিচার্য, কিন্তু ব্যক্তি বা সংগঠন যদি ভালো না হয় তাদের উদ্দেশ্য ভালো হবে কি করে? দুষ্ট প্রকৃতির লোক যদি অন্যের ভালো করার চেষ্টা করে, তাহলে সে এমন ভাবে কাজ করবে যে তাতে কল্যাণ হওয়া তো দূরের কথা, ক্ষতি হবে বেশি। এরকম লোক বৈষয়িক সাহায্য দিতে পারে, কিন্তু তা দিতে গিয়ে হয়তো অনেক নৈতিক ক্ষতি করে বসবে। যাদের সাহায্য দেওয়া হলো হয়তো তাদের আত্মসম্মানে আঘাত করা হলো, কিংবা সাহায্য দেওয়ার ব্যাপারে পক্ষপাতিত্ব করা হলো। এমনকি সাহায্য প্রার্থীদের সে নিজের স্বার্থসিদ্ধির কাজেও লাগিয়ে থাকতে পারে। আসলে খারাপ লোকের মধ্যে মাঝে মাঝে ভালোর আভাস দেখা গেলেও শেষ পর্যন্ত তার ভিতরের অসৎ প্রবণতাই জয়ী হয়। শুনলেন লোকেশ্বরানন্দজির রচনা থেকে পাঠ, ভালো হওয়া এবং ভালো করা। এরপর গান, গানের পর কথামৃত থেকে পাঠ। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। ফিরে এলাম গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এখন কথামৃত থেকে পাঠ। আচ্ছা, এর আগের দিনের কথা মনে আছে আপনাদের? কথামৃতে কি বলছিলাম যে নীলকণ্ঠ এসেছেন, তিনি সারা রাত গান গেয়েছেন। তারা সকালবেলা এসেছেন ঠাকুরের কাছে ঠাকুরকে দর্শন করবার জন্য। তো ঠাকুরের সঙ্গে তার কথাবার্তা হচ্ছে। ঠাকুর নীলকণ্ঠের গান খুব পছন্দ করেন, খুব ভালো লাগে তার। তো নীলকণ্ঠকে মজা করে বলছেন যে হে হে, তুমি আমার কাছে এলে, কাল রাত্রিরে যে গান গেয়েছে সে তো পয়সা কড়ি পেয়েছো, এখানে কিন্তু অনারারি, টাকা পয়সা পাবে না। তো নীলকণ্ঠ বলছেন না না, অমূল্য রতন নিয়ে যাবো। তার উত্তরে ঠাকুর যেটা বলছেন
সেইটা খানিকটা বলেছিলাম আপনাদের, তার সূত্র ধরে আরো দু একটা কথা বলতে ইচ্ছে করছে। বলছেন যে আরে না না, ওটার ভেতরেই আছে, তোমার অমূল্য রতন তোমার ভেতরেই আছে, তা না হলে তোমার গান এত ভালো লাগে কেন? রামপ্রসাদ সিদ্ধ, তাই তার গান ভালো লাগে। যে অমূল্য রতনের কথা বলছো তোমার ভেতরেই আছে, তোমার গান তার একটা উদ্দীপনা জাগায়, আমার কথা তার একটা উদ্দীপনা জাগায়, কিন্তু ওটা তোমার ভেতরে আছে, তা না হলে তোমার গান এত ভালো লাগে কেন? রামপ্রসাদের গান এই যে ভালো লাগে, এই যে কারুর কারুর গান, কারুর কারুর কীর্তন আমাদের ভালো লাগে, তার কারণ ধরুন আমি যদি বলি গানের মধ্যে কি কি আছে, গানের মধ্যে কথা আছে, গানের মধ্যে সুর আছে, হ্যাঁ, এবারে কথাগুলো আমি ঠিক ঠিক করে বললুম, সুরটা আমি ঠিক ঠিক করে গাইলুম, তাহলেই কি গান ভালো হয়ে গেল? তাহলেই কি এই যে ঠাকুর বলছেন যে তোমার গান ভালো লাগে, রামপ্রসাদের গান ভালো লাগে, এই ভালো লাগাটা তৈরি হয়ে যাবে? তখন আমি হয়তো বলবো যে হ্যাঁ, এই গানের ব্যাকরণটা খুব মেনে গিয়েছে এই পর্যন্ত, কিন্তু তার বাইরে এই যে ভাব, সেইটা আসে ভেতর থেকে। এই ভেতর থেকে ভাবটা তোমার ভেতরে আসে কেমন করে? গানের ভেতরে সেই ভাব সঞ্চারিত হয়ে যায় কেমন করে? না, তোমার ভেতরই ভাবটা আছে, সেটা সুরের উপরে, কথার উপরে সেই ভাবটুকু আছে। বলে ঠাকুর কি বলছেন, আহা হা হা হা, এরম কথা যদি যে শুনবে সে ধন্য হয়ে যাবে। তো বলছেন সাধারণ জীবকে বলে মানুষ, যার চৈতন্য হয়েছে সে মানহুস, তুই তাই মানহুস, এর চেয়ে বড় পুরস্কার আর নীলকণ্ঠ কি পাবে বলুন দেখি? হ্যাঁ, বলছেন যে চৈতন্য হয়েছে তোমার, তোমার গানের মধ্যে দিয়ে তোমার সেই চৈতন্য এরকম করে বেরিয়ে আসে। তো বলছেন তোমার গান হবে শুনে আমি আপনি যাচ্ছিলাম, তার নিয়োগীও বলতে এসেছিল। তো ঠাকুর ছোট তক্তপোষের উপরে নিজের আসনে বসে আছেন, নীলকণ্ঠকে বলছেন যে একটু মায়ের নাম শুনবো। নীলকণ্ঠ গান গাইতে আরম্ভ করলেন। 92.7 বিগ FM এ শুনছেন কথা অমৃত থেকে পাঠ, শরণাগত অনুষ্ঠানে। আরো কথা বলবার জন্য ফিরে আসছি। গান গান শুনি একটু, কেমন? তাহলে গান ধরলেন 92.7 বিগ FM এ শরণাগত শুনছেন কথা অমৃত। নীলকণ্ঠ ধরলেন শ্যামাপদে আস, নদীর তীরে বাস, গাইলেন মহিষ মর্দিনী। এই গান হচ্ছে, গান হচ্ছে, গান হচ্ছে, গান হচ্ছে, ঠাকুরের ভেতরে উদ্দীপন জেগে উঠছে। ঠাকুর উঠে দাঁড়ালেন, দাঁড়িয়ে সমাধিস্থ হয়ে গেলেন। নীলকণ্ঠ গানে বলছেন যে যার জটায় গঙ্গা, তিনি রাজ রাজেশ্বরীকে হৃদয়ে ধারণ করে আছেন। ঠাকুর প্রেমোন্মত্ত হয়ে নৃত্য করছেন। নীলকণ্ঠর ভক্তরা তাকে বেড়ে ঘিরে ধরে গান গাইছেন, নৃত্য করছেন, শিব 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 শিব। এই গানের সঙ্গে ঠাকুর ও ভক্তদের সঙ্গে নৃত্য করতে লাগলেন। তো গান শেষ হলো। ঠাকুর বলছেন যে আমি আপনার সেই গানটি শুনবো কলকাতায় যা শুনেছিলুম। কি গান? শ্রী গৌরাঙ্গ সুন্দর নব নটবর তপত কাঞ্চন কায়। মাস্টারমশাই বলে দিচ্ছেন ওই গানটা। তো ঠাকুর বলছে হ্যাঁ 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 হ্যাঁ। তো নীলকণ্ঠ সেই গানটাও গাইছেন। তো এর মধ্যে একটা লাইন আছে, সেই লাইনটা হচ্ছে প্রেমের বন্যে ভেসে যায়। এই ধুয়োটা বারবার ফিরে ফিরে আসছে, প্রেমের বন্যে ভেসে যায়। এই ধুয়ো ধরে ঠাকুর, নীলকণ্ঠ, অন্য ভক্ত সবাই মিলে একসঙ্গে নাচছেন। সেই অপূর্ব নৃত্য যারা দেখেছেন তারা কখনো ভুলবেন না। ঘর ঘর মানুষে পরিপূর্ণ হয়ে গেছে, সকলেই উন্মত্তের মতো নাচছে। মানে ওই শ্রীবাসের আঙিনায় যেমন চৈতন্যদেব সকলকে নিয়ে নাচতেন, সেই রকম করে ঠাকুর যেন সবাইকে নিয়ে এরকম নাচছেন। তো মনমোহন এসেছেন, তার বাড়ির কয়েকটি মেয়ে এসেছেন।
তারা উত্তরের বারান্দা থেকেই এই সব দেখছেন, এই নৃত্য, এই সংকীর্তন, এসব দর্শন করছেন। তাদের মধ্যেও একজনের ভাব হয়ে গেল, মনমোহন ঠাকুরের ভাব হয়ে গেল, এরকম সব হচ্ছে। ঠাকুর আবার গান ধরলেন, যাদের হরি বলতে নয়ন ঝরে তারা দু ভাই এসেছে রে, করে সংকীর্তন করতে করতে ঠাকুর নীলকণ্ঠের সঙ্গে তার ভক্তদের সঙ্গে নৃত্য করছেন, আর আখর দিচ্ছেন, রাধার প্রেমে মাতোয়ারা তারা দু ভাই এসেছে রে, তারা দু ভাই এসেছে রে। এই চারপাশে লোকে লোকারণ্য হয়ে গেছে, দক্ষিণে উত্তর পশ্চিমের গোল বারান্দায় সব লোক দাঁড়িয়ে আছে। মানে ওই গঙ্গা দিয়ে যারা নৌকো করে যাচ্ছেন তারাও এই সংকীর্তনের শব্দ শুনে ফিরে তাকাচ্ছে, না হা হা হা, ওখানে কি হচ্ছে গো, কি হচ্ছে গো, ওখানে কি হচ্ছে। এই করে কীর্তন সমাপ্ত হলো। ঠাকুর জগন্মাতাকে প্রণাম করছেন আর বলছেন, ভাগবত ভক্ত ভগবান জ্ঞানীদের নমস্কার, যোগীদের নমস্কার, ভক্তদের নমস্কার, সবাইকে নমস্কার, সবাইকে নমস্কার, সবাইকে নমস্কার। তো হয়ে গেছে সব। নীলকণ্ঠ ঠাকুরকে বলছেন, আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ। শুনছেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, তারপরে ফিরে আসবো আবার নীলকণ্ঠের কথায়। হলো সংকীর্তনের পরে সবাই একটু থিতু হয়ে বসেছেন। তো নীলকণ্ঠ বলছেন যে আপনি সাক্ষাৎ গৌরাঙ্গ। 92.7 বিগ FM এ শুনছেন কথামৃত থেকে পাঠ শরণাগত অনুষ্ঠানে। ঠাকুর বলছেন, না 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 না, ও কি আমি সকলের দাসের দাস? কি বলছো তুমি? আরে আমি হচ্ছে গঙ্গার ঢেউ গো, গঙ্গার ঢেউ। ঢেউ কখনো গঙ্গা হয়? তো নীলকণ্ঠ বলতো, আপনি যা বলুন আমরা আপনাকে তাই দেখছি। তো ঠাকুর একটু একটু ভাব আছে তার মধ্যে তখনো পর্যন্ত পুরোটাই যে বাহ্যাবস্থায় ফিরে এসেছেন এমনটা নয়। তিনি বলছেন, আমি খুঁজতে যাই কিন্তু খুঁজে পাই না। তো হনুমান বলেছিলেন, হে রাম, কখনো ভাবি তুমি পূর্ণ আমি অংশ, তুমি প্রভু আমি দাস। আবার যখন তত্ত্বজ্ঞান হয় তখন দেখি তুমি আমি, আমি তুমি। ভক্ত আর ভগবান তো আসলে এক। আমার ভেতরেই যদি ভগবান থাকেন তাহলে এই যে আমি আলাদা, আপনি আলাদা, ওইটা আলাদা, ওইটা আলাদা, ওইজন আলাদা, ওইজন আলাদা, এরকম আলাদা আলাদা করে আমরা যে দেখি চারপাশে সবকিছুকে আলাদা আলাদা করে দেখি, স্বতন্ত্র অস্তিত্ব হিসেবে দেখি, এইটা তো আসলে মায়া। আসল তো হচ্ছে আমরা সবাই সমান, সবাই সবাই এক, সবাই এক, সবাইকার মধ্যে সবাই আছে। তো নীলকণ্ঠ বলছে যে আর কি বলবো, আমাদের কৃপা করবেন। তো ঠাকুর বলছেন, তুমি কত লোককে পার করছো, তোমার গান শুনে কত লোকের উদ্দীপন হচ্ছে। নীলকণ্ঠ বলছে, পার করছি বলছেন, কিন্তু আশীর্বাদ করুন যেন নিজে ডুবি না। ঠাকুর বলছেন, যদি ডোবো তোই সুধা হ্রদে ডুবো। হ্যাঁ, সুধা হ্রদে ডুবতে হবে, অন্য কোথাও ডুবলে চলবে না, কামিনী কাঞ্চনে ডুবলে চলবে না, সুধা হ্রদে ডুবতে হবে। তো ঠাকুর খুব খুশি, নীলকণ্ঠকে পেয়েছেন, ভারী খুশি। বলছেন, তোমার এখানে আসা অনেক সাধ্য সাধনা করে তবে তো তোমাকে পাওয়া যায়। ভাবুন, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব নীলকণ্ঠকে বলছেন। তো বলে একটা গান শোনাচ্ছেন। সে গানের কথা আজকের মতো থাক, আজকে এখানেই শেষ করলাম কথামৃত থেকে পাঠ 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে। এরপর আপনাদের চিঠিপত্র ফিরে আসছি, একটু গান শুনবো। পুজো এসে গেছে, তাই পুজোর কথা চিঠিপত্রে চলে আসছে খুব। যেমন আজকের যে চিঠিটি পড়ব, বিমল কুমার বন্দ্যোপাধ্যায় হরিপাল হুগলি থেকে লিখেছেন। তিনি শারদীয়ার শুভেচ্ছা জানিয়েছেন আমাকে এবং আপনাদের সকলকেই। নিশ্চয়ই পড়ি সেই চিঠি। প্রথমে আপনি আমাদের শুভ শারদীয় প্রণাম নেবেন। বিগ FM এর কলাকুশলী শ্রোতা বন্ধুদের শারদীয় শুভেচ্ছা। হঠাৎ ছোটবেলার কথা মনে পড়ে গেল, তাই
স্মৃতিচারণ। শারদ উৎসবের শুভারম্ভ হয়ে গেল। আগামীকাল থেকে মণ্ডপে মণ্ডপে মায়ের আগমন শুরু হয়ে যাবে। মায়ের আরাধনায় যাবার আগে সেই চিরাচরিত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের কণ্ঠে রেডিওতে প্রচারিত মহিষাসুর মর্দিনী আজও আপামর বাঙালিদের ছোটবেলার কথা মনে করিয়ে দেয়। শারদীয়া শুভারম্ভ। কতই না বন্ধুদের মধ্যে পরিকল্পনা, কিভাবে পুজোর ছুটি কাটাতে হবে, কোথায় কোথায় ঠাকুর দেখতে যেতে হবে, সপ্তমী থেকে নবমীর দিন পর্যন্ত কবে কি কি জামা কাপড় পরিধান করা হবে, আবার দশমীর দিন সকাল থেকে মুখ ভার মা চলে যাবেন। বিকাল হলেই কিছু শাস্ত্র মতে মাকে বিদায় জানিয়ে বাড়ির গুরুজনেদের প্রণাম, তারপর পাড়া প্রতিবেশীদের প্রণাম, কোলাকুলি, মিষ্টি মুখ, কতই না আয়োজন। সত্যি একসময় মনে হয় ছোটবেলাতেই ভালো ছিলাম, কোনো দায় দায়িত্ব ছিল না, শুধুমাত্র আনন্দ ফুর্তি। এখন পারিবারিক ও বার্ধক্যের সাংসারিক চাপে সবই নীরস। মায়ের কাছে একটাই আবেদন নিবেদন, জগতে শান্তি ফেরাও, হানাহানি দলাদলির থেকে মুক্তি দাও। ধন্যবাদ আনতে ইতি বিমল কুমার বন্দ্যোপাধ্যায়, হরিপাল, হুগলি। হ্যাঁ, তবে আপনি যেটা লিখেছেন বিমলবাবু, যে পারিবারিক বার্ধক্যের ও সাংসারিক চাপে সবই নীরস, এই নীরস হয়ে যাওয়াটা কিন্তু খানিকটা আপনার উপরেও নির্ভর করে। আপনি যদি পারিবারিক এবং বার্ধক্যের সাংসারিক চাপকে খুব একটা পাত্তা না দেন, যেটা ঠাকুর বারবার করে বলেন আমাদের এই শরণাগত অনুষ্ঠানে, বারবার করে নানাভাবেই এই সমস্ত কথাগুলো উঠে পড়ে, তাহলে সংসারটা যথেষ্ট নীরস বলে মনে হবে না, পুজোটাও যথেষ্ট নীরস বলে, বেজার মুখে কাটানোর মতন করে বলে মনে হবে না। চিঠিপত্র শেষ হলো। এইবার না, আজকে তো শনিবার, বাইরে দূরে নয়, শঙ্করাচার্যের কথা, মহাপুরুষের কথা। এই পর্যায়ে শঙ্করাচার্যের জীবন নিয়ে কথা বলছিলাম আমরা। কুমারিল ভট্ট, প্রখ্যাত তার্কিক, তার সঙ্গে দেখা করতে গেছেন শঙ্করাচার্য, তাকে তর্কে আহ্বান করেছেন, কিন্তু কুমারিল ভট্ট বলেছেন যে না, আমি আমার গুরুর মৃত্যুর জন্য দায়ী, তাই আমি আগুনে জীবন সমর্পণ করতে চাই। তুমি একটা কাজ করো, আমার শিষ্যের সঙ্গে তর্ক করতে যাও, সে আমার প্রিয় শিষ্য, তার সঙ্গে তুমি তর্ক করো। আমরা এই পর্যন্ত পড়েছিলাম। এইবারে শঙ্করাচার্য যাচ্ছেন কুমারিল ভট্টের সেই শিষ্যের কাছে। গানের পর শঙ্করাচার্যের কথা। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। গানের পর ফিরে এলাম মহাপুরুষের কথা এই পর্যায়ে 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। কুমারিল ভট্টের সঙ্গে শঙ্করাচার্যের তর্ক করা হলো না, কিন্তু কুমারিল ভট্ট বললেন যে আমি তোমার সঙ্গে তর্কযুদ্ধ করব না, কারণ আমি অগ্নিতে নিজের দেহ বিসর্জন করতে যাচ্ছি। তুমি আমার যে শিষ্য, প্রিয়তম শিষ্য, সেই মণ্ডন মিশ্রের সঙ্গে তর্কযুদ্ধ করো, যাও। তো মণ্ডন মিশ্রের কাছে শঙ্করাচার্য গেলেন। এর কম বয়সী একটি ছেলে। মণ্ডন মিশ্র তো অবাক হয়ে গেছেন, কে আপনি, কে? তা শঙ্করাচার্য বললেন যে আমি আপনার গুরু ভট্টপাদ কুমারিল ভট্টের আদেশে এখানে এসেছি তর্কযুদ্ধে আপনাকে পরাস্ত করবার জন্য। তিনি বলেছেন আপনার পরাজয়ই হবে তার পরাজয়। আমি চাই আপনি বেদের কর্মকাণ্ড ছেড়ে আমার জ্ঞান সাধনা আর অদ্বৈতবাদ গ্রহণ করুন। তো মণ্ডন মিশ্র বললেন যে বেশ, তর্ক করতে চাও যখন, তুমি নিতান্তই বালক, কিন্তু এই তর্কযুদ্ধে যে হেরে যাবে তার কি দণ্ড হবে? তো শঙ্করাচার্য বললেন যে যে হেরে যাবে সে বিজয়ী ব্যক্তির শিষ্যত্ব গ্রহণ করবে। মণ্ডন মিশ্র বললেন যে বেশ, আমি রাজি, কিন্তু এই বিচার সভার বিচারক কে হবেন? তা শঙ্করাচার্য বললেন আপনার স্ত্রী তো তার শাস্ত্রজ্ঞান, তার সত্যনিষ্ঠা আমি শুনেছি, তিনি এই তর্কযুদ্ধের বিচারক হন।
সবাই বলল যে ঠিক আছে, এটা খুব ভালো প্রস্তাব। হ্যাঁ, মন্নন মিশ্রের স্ত্রী, তিনি যোগ্য, তিনি এই তর্কযুদ্ধের বিচারক। তো পরের দিন বিচার সভা বসলো, বিরাট বড় একটা মণ্ডপ, সেইখানে দলে দলে মানুষ এসছেন, মাহিষ্মতির মানুষ। সে দেখছে প্রবীণ মন্নন মিশ্র আর একেবারে নবীন, প্রায় বাচ্চা ছেলে বলা যায় এরকম শঙ্করাচার্য, আর মন্নন মিশ্রের স্ত্রী, তার নাম উভয় ভারতী, তিনি মাঝখানে বসে আছেন। সমস্ত দিন ধরে বিচার চলছে। সন্ধে হয়ে গেল। সন্ধেবেলা স্বামীর সঙ্গে অতিথি শঙ্করাচার্যকেও যত্ন করেন উভয় ভারতী। তর্ক চলছে। 18 দিন ধরে তর্ক চললো, 18 দিন ধরে। মানে আপনারা বুঝতে পারছেন যে কি পরিমাণে সারাদিন ধরে তর্ক চলছে। এরকম 18 দিন কি পরিমাণ জ্ঞানের বিনিময় হচ্ছে এই দুজনের মধ্যে। এবং মন্নন মিশ্র একসময় বুঝতে পারলেন যে এই সন্ন্যাসী এর বয়স খুব কম, নবীন বয়স, কিন্তু জ্ঞানে বলুন, প্রজ্ঞায় বলুন, প্রতিভায় বলুন, এই একেবারে সূর্যের মতন দীপ্তি তার। একসময় শেষ হলো বিচার। উভয় ভারতী, সত্যনিষ্ঠ উভয় ভারতী এবং জ্ঞানী তো বটেই, তিনি বললেন যে আমি এই বিচার কার্য পুরোটা লক্ষ্য করেছি এবং শেষ পর্যন্ত আমি শঙ্করাচার্যের জয় ঘোষণা করলাম। মন্নন মিশ্র পরাজিত হলেন এবং তার ফলে গোটা দক্ষিণ ভারতের যারা পণ্ডিত মানুষ, তারা মাথা নিচু করে মেনে নিল শঙ্করাচার্যের অদ্বৈতবাদকে। শুনছেন মহাপুরুষের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। বলছি শঙ্করাচার্যের কথা। মন্নন মিশ্রকে পরাস্ত করলেন শঙ্করাচার্য এবং দক্ষিণ ভারত মেনে নিল যে মন্নন মিশ্র তিনি যা বলেছেন তার তুলনায় শঙ্করাচার্যের কথাই সত্য, সেটাই অনুসরণের যোগ্য। আরো কথা বলবো শঙ্করাচার্য সম্পর্কে, ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শনিবারের শরণাগত অনুষ্ঠানে। ভারতী, মন্নন মিশ্রের স্ত্রী, তিনি শঙ্করাচার্যকে জয়ী বলে ঘোষণা করলেন। তা মন্নন মিশ্র বললেন যে ঠিক আছে, যা শর্ত ছিল তাই হবে, আমি শঙ্করাচার্যের শিষ্যত্ব গ্রহণ করব। তখন উভয় ভারতী বললেন যে না না, আচার্য শঙ্করাচার্য, আমার স্বামীকে আপনি পরাজিত করেছেন, কিন্তু আমাকে তো পরাজিত করতে পারেননি। আমি তার অর্ধাঙ্গিনী, যতক্ষণ না আমাকে পরাজিত করতে পারছেন ততক্ষণ আপনার এই জয় সম্পূর্ণ হতে পারে না। আমি আপনাকে তর্কযুদ্ধে আহ্বান করছি। তা শঙ্করাচার্য বললেন যে বেশ, তাই হবে। কোন শাস্ত্র নিয়ে বিচার হবে সেটা আপনি ঠিক করে দিন। তো উভয় ভারতী বললেন যে আমাদের এই বিচার হবে কাম ও শাস্ত্র নিয়ে। এইটা তো একটা খুব গন্ডগোলের ব্যাপার হয়ে গেল। তার কারণ কাম ও শাস্ত্রে তো শঙ্করাচার্যের কোনো উৎপত্তি নেই। তিনি তো সন্ন্যাসী, একেবারে ছোটবেলা থেকে ব্রহ্মচর্য পালন করে এসেছেন। কামকলা সম্বন্ধে তো তিনি কিছুই জানেন না। তিনি বললেন যে না না, এইটা না, আপনি আলাদা কোনো বিষয় নির্বাচন করুন। তা উভয় ভারতী বললেন যে আপনি তো মহাজ্ঞানী আচার্য, যদি সর্বশাস্ত্রে আপনি পণ্ডিত হন তাহলে কামশাস্ত্রে কেন আপনার অজ্ঞতা থাকবে? তাছাড়া আপনি তো ব্রহ্মজ্ঞ, আপনার তো এই বিষয়ে কোনো কুণ্ঠা থাকা উচিত নয়। শঙ্করাচার্য বললেন যে বেশ বেশ, আমি আপনার আহ্বান স্বীকার করে নিচ্ছি, কিন্তু আমি এই বিষয়ে জ্ঞান অর্জন করতে চাই, আমাকে 1 মাস সময় দিন। তো উভয় ভারতী বললেন বেশ, 1 মাস পরে আমাদের তর্কযুদ্ধ হবে। শঙ্করাচার্য তার শিষ্যদের নিয়ে নগরের একেবারে প্রান্তে, সীমান্তে একটা অরণ্য, সেইখানে এসে তাদের সঙ্গে আলোচনা করে বুঝলেন
শাস্ত্র পড়ে কামশাস্ত্র সম্পর্কে কিছু জানা যাবে না, তত্ত্বটা জানা যেতে পারে, কিন্তু প্রত্যক্ষ অভিজ্ঞতা অর্জন করতে হবে। তা না হলে কখনোই সম্পূর্ণ জ্ঞান হতে পারে না। কিন্তু সন্ন্যাসী হয়ে কিভাবে সেই অভিজ্ঞতা লাভ করতে পারি আমি, শঙ্করাচার্য ভাবছেন, কিছুতেই কিছু ভেবে পাচ্ছেন না। তারপরে কি হলো সে কথা থাক, পরের শনিবার 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের মতো তাহলে শরণাগত এখানেই শেষ করি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। সবাই ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।